হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বেশি দেরি না করে চলো আজকে টপিকটা জেনে নেওয়া যাক। আজকে আমি যেটা সম্বন্ধে বলতে চলেছি বা যেটা সম্বন্ধে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের পার্টস অফ স্পিচটা একটা ভাইটাল একটা পয়েন্ট ইংরেজিতে। এবার বলবো পার্টস অফ স্পিচ থেকে কি হবে, কোনটাকে কি বলে আমি জেনে কি করব। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদেরকে জানতে হবে এটা কি জন্য আমরা শিখবো। দেখো, পার্টস অফ স্পিচ যেমন আমরা কথা বলি, পার্টস মানে কি? পার্টস মানে হচ্ছে অংশ, অফ স্পিচ মানে হচ্ছে কোনো একটা বাক্যের বিশেষ বিশেষ যে অংশগুলো নিয়ে তৈরি হয়। যেমন আমি ভাত খাই, আমি একটা অংশ, ভাত একটা অংশ, খাই একটা অংশ, কতগুলো অংশ নিয়ে তৈরি হয়েছে এই বাক্যটা। তেমনই পার্টস অফ স্পিচ ইংরেজিতে যেসব আমরা কথাগুলো বলি সেগুলো কতগুলো খণ্ড নিয়ে তৈরি হয়েছে। এই খণ্ডগুলোকে কি বলে সেটা অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? যাতে তুমি ঠিক ওই অংশটার পাশে ওই ক্যাটাগরির অংশ না, মানে কি বলছি, যাতে নাউনের পাশে ঠিক যেন নাউনই না বসিয়ে ফেলো, ঠিক আছে? আর কোনটাকে কোথায় ব্যবহার করতে হয়, কোনটাকে ভার্ব বলে, কোনটাকে নাউন বলে, ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আই হোপ এটা তোমাদের প্রচুর হেল্পফুল হবে ভিডিওটা। সো বি উইথ মি টিল দ্য এন্ড অফ দিস ভিডিও। চলো তাহলে আজকে আমরা শুরু করি পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এখানে আমি পার্টস লিখলাম কারণ হচ্ছে আমি অংশগুলি, স্পিচের অংশগুলি। এবার স্পিচের যে অংশগুলি রয়েছে সেগুলোকে অনেক ভাগে আমরা ভাগ করতে পারি। আমি বলছি প্রথমে আমরা একদম ইনিশিয়ালি যে ভাগগুলো আছে সেগুলো থেকে একদম শেষ পর্যন্ত যাব। তাহলে প্রথম যেটা আসি সেটা হচ্ছে কি নাউন। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউন। নাউন কাকে বলে এবং কখন আমরা ইউজ করতে পারি এই নাউনকে। দেখো, নাউন হচ্ছে সাধারণত, নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে কি? নাউন মানে হচ্ছে এটা যে কোনো নাম, নামকে বোঝায়। এবার নাম বলতে কি রকম? কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, ঠিক আছে, কোনো পাহাড় পর্বত নদী নালার নাম হতে পারে, ইভেন তো কোনো বস্তুর নামও হতে পারে, এবং কি হতে পারে, কোনো পদার্থের নাম হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, জল। জল একটা পদার্থের নাম, তাহলে জল কিন্তু নাউন। ওকে, যেমন হচ্ছে কি, ধরে রাখো কলকাতা একটা জায়গার নাম, নাউন। ঋত্বিক একটা নাম, ব্যক্তির নাম, নাউন। ঠিক আছে, সমস্ত রকমই নাউন। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই নাউনগুলোর কিছু ক্যাটাগরিজ রয়েছে, অনেক ক্যাটাগরিজ রয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, অনেক রকম নাউন আছে, কংক্রিট নাউন। এত কিছু না জানলে হবে, কিন্তু বেসিক কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। বেসিক জিনিসগুলো জানলে কিন্তু তোমরা লেখার সময় তোমাদের এই প্রবলেমগুলো হবে না। আমি খুব বেসিক যেগুলো একদমই দরকার আমাদের জানা সেইগুলোই তোমাকে বলবো, এবং কেন বলবো সেটাও আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে নাউন। ধরে রাখো এই যে নাউন মানে নাম। দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, নাউন, এই যে নামগুলো বলছি, নামও কিন্তু অনেক রকম হতে পারে। প্রধানত আমি তো এখানে বললাম অনেক রকম নাম হতে পারে, বাট আমি এখানে তোমাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে বলছি। একটা নাম কি বোঝায়? একটা নাম হচ্ছে কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো নদীর নাম, পাহাড় পর্বতের, মানে কোনো একটা জিনিসের নাম, ওটা দেওয়া নাম, ঠিক আছে, সেটা একটা নাম। ঠিক আছে, আর একটা কি, কোনো বস্তুর নাম, যে বস্তুটা গোটা পৃথিবীতে অ্যাভেলেবেল আছে। বুঝতে পারলে না? চলো এবার আমরা ভাগ করে দেখে নিই কি হতে পারে। তাহলে নাউনকে আমি দুটো ভাগে ভাগ করলাম, এটাকে বুঝতে হবে তোমাদের। প্রপার নাউন একটা, আর একটা হচ্ছে কি কমন নাউন, আর একটা হচ্ছে কমন নাউন। তাহলে দুটো নাউন, প্রপার নাউন, কমন নাউন। তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন বলতে প্রপার যে নাম, প্রপার মানে কি একদম পুরোপুরি, তাই না? তাহলে প্রপার নাউন হচ্ছে কোনগুলো? যেগুলো পুরোপুরি নাম বোঝায়। যেমন হচ্ছে রোহিত কোনো একটা ব্যক্তির নাম, কলকাতা কোনো একটা জায়গার নাম, তাই না? তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন। অন্যদিকে কমন নাউন কি? কমন নাউন হচ্ছে যে নাউনগুলো অ্যাভেলেবেল রয়েছে গোটা পৃথিবীতে, ঠিক আছে, নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায় না। যখনই রোহিত বলছি নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে, সেই কারণে এটা প্রপার নাউন, প্রপার নাম এটা। কিন্তু এটা প্রপার নাম না, কোন একটা এর মাধ্যমে কোন একটা বস্তুর একটা জেনারেল ক্যাটাগরিকে বোঝানো হয়। চলো দেখা যাক কি। তাহলে কমন নাউন কি হতে পারে? কমন নাউন যেমন টেবিল। টেবিল, দেখো টেবিল, যে কোনো টেবিল, টেবিল তো গোটা পৃথিবীতে অনেক আছে, কোন একটা নির্দিষ্ট টেবিলকে বোঝাচ্ছে না। তাহলে কি, যখন আমরা কোনো জিনিসের নাম করি, পদার্থের নাম করি, যেটা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝাচ্ছে না, সেগুলোকে বলা হয় কি? কমন নাউন। যেমন হচ্ছে টেবিল। আবার যদি বলি বয়, বয় দেখো ছেলে, গাধা আছে, ছেলে, ছেলে একটা নাম, কিন্তু এটা কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে না, কোন একটা নির্দিষ্ট ছেলেকে বলছে না, কারণ ছেলে গোটা পৃথিবীতে গাধা আছে। তাহলে এগুলো হচ্ছে আমার কমন নাউন। এবার কেন জানলাম এটা? এটা জানলাম, আমি আরো এক্সপ্লেন করে দিচ্ছি। এবার কি জন্য জানলাম দেখো, এবার প্রপার নাউন যেগুলো হলো, প্রপার নাউনের সামনে কিন্তু আমরা আর্টিকেলস বসাই না। আর্টিকেলস বলতে এ এন্ড দি বসাই না, এ রোহিত ইজ কামিং হয় না, বা দা রোহিত ইজ কামিং। তাহলে যখনই দেখবে প্রপার নাউন, তার আগে আমরা কিন্তু কি করবো না, আর্টিকেলস বসাবো না। নো আর্টিকেলস ইজ দেয়ার। ওকে, কিন্তু হ্যাঁ, যদিও সেটা একটা আর্টিকেলস এর রুলস রয়েছে, আমি বলেছিলাম অলরেডি, যে নদী বা পাহাড় পর্বতের নামের আগে আমরা কিন্তু অলওয়েজ দা ইউজ করি। যাই হোক, ব্যক্তির নাম বা জায়গার নামের সামনে কখনো নো আর্টিকেলস, ঠিক আছে, এটা আমি বললাম। এবার কমন নাউনটা কি? দেখো, কমন নাউন হচ্ছে কি জন্য জানলাম। এবার এই যে কমন নাউন, টেবিল, বয়, দেখো প্রত্যেকটা জিনিস কি হতে পারে, এদেরকে আবার দুটো ভাগে ভাগ করব। এই জিনিসগুলোকে আবার দুটো ভাগে আমি ভাগ করছি।
ঠিক আছে, একটা হচ্ছে কাউন্টেবল। ভাগ অনেক আছে, আমি বারবার বলছি ভাগ অনেক আছে, কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি যেগুলো তোমাদের দরকার স্পোকেনে বা রিটেনে, যেটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, সেটার জন্য। কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এবার এই দুটো ব্যাপার কি আছে, তাহলে আমি কি দেখলাম, প্রথমে নাউনকে ভাগ করলাম প্রপার নাউন আর কমন নাউনে। এবার কমন নাউনকে ভাগ করছি আমি কাউন্টেবল নাউনে এবং আনকাউন্টেবল নাউনে। তাহলে কাউন্টেবল নাউন কাকে বলে? দেখো কাউন্ট, কাউন্ট মানে কি গোনা, আর এবল মানে হচ্ছে সক্ষম। তাহলে গুনতে যে কোনোকে সক্ষম, মানে কমন নাউন দেখো টেবিল, বয়, ঠিক আছে, ধরে রাখো আমি ওয়াটার, ওয়াটারও কি কমন নাউন, তাই না? ওয়াটার গাদা আছে, জল গাদা আছে, অ্যাভেলেবেল, তাই না? এবার দেখো এই যে নাউন গুলো, কিছু কিছু নাউন আছে যেগুলোকে গোনা যায়, সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। যেগুলোকে গোনা যায় সেগুলো কাউন্টেবল নাউন, আর যেগুলোকে গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। চলো একটা এক্সাম্পল দিই। চলো টেবিল, টেবিলকে গোনা যায়? হ্যাঁ গোনা যায়, তাহলে কি এটা কাউন্টেবল নাউন। বয়, ছেলে, ছেলেদেরকে গোনা যায়? হ্যাঁ এটা কাউন্টেবল নাউন। ওকে, এরপর যদি আমি দেখি জল, জলও নাউন, একটা কমন নাউন, কিন্তু এটাকে কি গোনা যায়? না গোনা যায় না। কেউ কি বলবে যে আমি একটা জল গুনেছি, দুটো জল গুনেছি? সম্ভব না। বালি গোনা যায়? না। বাতাস গোনা যায়? না। তাহলে এগুলো হচ্ছে সবকটা আনকাউন্টেবল নাউন। তাহলে চলো এখানে লিখে দিলাম, তাহলে ওয়াটার হচ্ছে কি আমার হয়ে গেল আনকাউন্টেবল নাউন। এদিক থেকে ধরে রাখো আমি লিখলাম টেবিল, টেবিল হচ্ছে আমার কাউন্টেবল নাউন। হলো এটা। এবার ব্যাপারটা হচ্ছে কেন শিখলাম এটা, দেখো কারণ হচ্ছে কি নাউন, ধরে রাখো আমরা তো অনেক ক্ষেত্রে বলি ছেলেগুলো ভালো না, আবার বলি ছেলেটা ভালো না। তার মানে কি অনেকগুলো বোঝাতে গেলে আমরা গুলো লাগিয়ে দিই, ঠিক আছে, মানে প্লুরাল বানাই, আবার কি সিঙ্গুলার বানাই। তাহলে এই সিঙ্গুলার প্লুরাল কখন কিভাবে বানাতে হয় এটা জানার জন্য আমাদের এই ভাগগুলো জানতে হচ্ছে। এবার দেখো সবের কিন্তু আবার কি এই কাউন্টেবল নাউন যেগুলো হয়, যেগুলোকে আমরা গুনতে পারি, এরও দুখানা আমি ভাগ বলছি। সেটা কি হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, আর একটা হচ্ছে কি প্লুরাল, প্লুরাল। তাহলে সিঙ্গুলার কি প্লুরাল কি একটু বুঝে নিই। দেখো আনকাউন্টেবল নাউনের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হতে পারে না, কারণ সিঙ্গুলার মানে কি একা, একজনকে বোঝায়, একজন বোঝাতে সিঙ্গুলার, ঠিক আছে, আর প্লুরাল মানে একের বেশি, একের বেশি দুটো হতে পারে, তিনটে হতে পারে, মানে একের বেশি হলে সেটা প্লুরাল নাম্বার, ঠিক আছে। তাহলে আর আনকাউন্টেবল নাউনের প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার হয় না, কারণ একে সিঙ্গুলার নাম্বারে ধরা হয়। কারণ তুমি কি করে বুঝবে না এখানে একটা জল আছে না দুটো জল আছে, যেটাকে গুনতেই পারো না সেটাকে কি করে বলবে একটা আছে না দুটো আছে? সেই কারণে আনকাউন্টেবল নাউনের কি হয় না, সিঙ্গুলার প্লুরাল হয় না, কিন্তু কাউন্টেবল নাউনের হয়, ঠিক আছে। সেই কারণে প্লুরাল সিঙ্গুলার হয় আবার প্লুরাল হয়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন সিঙ্গুলার ইউজ করি তখন কোন একটা অবজেক্ট, ধরে রাখো টেবিল, টেবিলকে যখন সিঙ্গুলার বানাই তখন এ বা এন লাগিয়ে দিই একটা, এ বা এন মানে হচ্ছে একটি, তারপর আমরা টেবিল লিখে দিই, তাহলে এটা আমার সিঙ্গুলার। ধরে রাখো হচ্ছে টেবিল লিখলাম, টি এ বি এল ই, টেবিল, এ টেবিল লিখলাম অথবা টেবিল, এটা হচ্ছে কি সিঙ্গুলার হয়ে গেল, ঠিক আছে। এবার যখন তোমরা বলবে টেবিল গুলি, তখন কি করতে হয়, তাহলে যখন তার মানে কি নাউনকে যখন আমরা প্লুরাল বানাতে যাই তখন আমাদের কি করতে হয়, কিচ্ছু করতে হয় না, শুধুমাত্র কি করতে হয় এস অথবা ইয়েস যোগ করতে হয়। তাহলে কি হচ্ছে টেবিল থেকে কি হয়ে যাবে, যদি টেবিল অনেকগুলো টেবিল বোঝায় বা একের বেশি টেবিল বোঝায় তাহলে আমরা কি করব টেবিলস করে দেবো। এবার সবসময় এস যুক্ত করি না, আবার অনেক ক্ষেত্রে ইয়েস যুক্ত করি। এবার ইয়েস কখন যুক্ত করি, ধরে রাখো হচ্ছে ম্যাঙ্গো, লিখলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি আম, গোনা যায়, তার মানে এটা কি সিঙ্গুলার নাম্বার, একটা আমকে বোঝাচ্ছে ম্যাঙ্গো বা এ ম্যাঙ্গো। যদি আমি এটা প্লুরাল বানাই তাহলে কি করব, তখন তখন করে দেবো এম এ এন জি ও ই এস, ম্যাঙ্গোস, জিও এস করবো না, জিও ই এস করবো। এবার বলবে আমরা কি করে বুঝবো কোথায় ইএস হবে কোথায় এস হবে? অবশ্যই আমি বলে দিচ্ছি, দেখো এস সব জায়গায়, সরি ইএস কোথায় কোথায় অ্যাড হবে, যখনই দেখবে কোনো একটা ওয়ার্ড, এক্সেপশনাল কিন্তু এখানে আছে, ব্যতিক্রম হয়, বাট মোটামুটি তোমরা জেনে রাখো ইএস তাদের পিছনে লাগবে যে সব ওয়ার্ড গুলো, মানে লাস্টে এটা দেখবে লাস্টে কি অক্ষর আছে, যে সব নাউন গুলো শেষে ও আছে, এইচ আছে, ঠিক আছে, এস আছে এবং কি আছে আই আছে, এই কটা যাদের শেষে আছে তাদের শেষে প্লুরাল বানানোর জন্য, সেই সব নাউনকে প্লুরাল বানানোর জন্য আমরা এস নয় ইএস অ্যাড করি, ঠিক আছে, আর বাকি বাদগুলোর সাথে আমরা কিন্তু এস অ্যাড করি। তো এটা হচ্ছে নাউন, তার মানে কি বুঝলাম, বার্ড, বার্ড থেকে বার্ডস হয়ে যায়, বার্ডস হয়ে গেল প্লুরাল, ঠিক আছে। তো নাউন সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, প্লুরাল বানাতে গেলে কি করতে হয় আমাদেরকে এস বা ইএস যোগ করতে হয়, কিন্তু সব কটা নাউনের আবার কি হয় না, প্লুরাল হয় না, যেগুলোকে গোনা যায় না আনকাউন্টেবল নাউন সেগুলো প্লুরাল হয় না, আর প্রপার নাউনের প্লুরাল কিন্তু হতে পারে না। সো এইটা আমরা শিখলাম এই নাউনের মাধ্যমে, এই চারটা, এই কারণে তোমাদেরকে করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা, ঠিক আছে। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এরপর যেটা আসছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার প্রোনাউন। এরপর যেটা আসছি সেটা প্রোনাউন। এবার প্রোনাউন কাকে বলে, নাউনের এটা ধরে রাখো দাদা, ঠিক আছে, বা ভাই, প্রোনাউন। এবার প্রোনাউন কি, ধরে রাখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল হচ্ছে রাহুল ভালো ছেলে।
রাহুল খুব খাবার খায়, রাহুল খুব স্কুল যায়, রাহুল ভালো ক্রিকেট খেলে। এই যে বারবার আমি রাহুল বলছি, কেমন একটা অকওয়ার্ড লাগছে না? তাহলে কি করি আমরা প্রথমে বাংলাতেই দেখো যে আমরা প্রথমে একবার নাম বলি, তারপর কি ও বা সে এরকম লাগিয়ে দিই, তাই না? নামের পরিবর্তনে একটা ওয়ার্ডকে ইউজ করি। তাহলে প্রোনাউন হচ্ছে সেই সকল ওয়ার্ডগুলো যেগুলো আমরা নামের পরিবর্তনে ব্যবহার করি, নামের পরিবর্তে ব্যবহার করছি, সেটাই হয়ে গেছে। যেমন হচ্ছে হি সি ইংলিশে, আর বাংলায় কি সে, আমরা, তারা এবং আমি। আমি বলতে কি, আমি বলছি না আমি ঋত্বিক মুখার্জি, আমি মানে আমি নিজের নামটার বদলে আমি ইউজ করছি, তাহলে এটাও একটা প্রোনাউন। ঠিক আছে, তাহলে প্রোনাউন হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় মনে হয় সর্বনাম বলা হয়। ঠিক আছে, মানে নামের পরিবর্তনে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমার প্রোনাউন। চলো একটু দেখি তাহলে প্রোনাউনটা কি। প্রোনাউন হচ্ছে প্রথম কথা হচ্ছে একটু জেনে নিই, তাহলে আই হচ্ছে প্রোনাউন। আমি এখানে সংজ্ঞা লেখাচ্ছি না, জাস্ট বুঝে নাও, বুঝলে জিনিসটা ভালো হবে, নাকি মুখস্থ করতে। ঠিক আছে, আই প্রোনাউন। তারপর কি হতে পারে, ইউ মানে তুমি, কোন একটা নামের পরিবর্তনে, ধরো আমার সামনে যে দাঁড়িয়েছে তাকে আমি ইউ বলে কাজ চালিয়ে দিচ্ছি, তাহলে এটাও প্রোনাউন কিন্তু। আর কি রয়েছে, হি। হি মানে কি সে, কিন্তু এই সেটা যখন পুরুষ হবে, পুরুষ, ঠিক আছে, তখন কিন্তু হি। আর সি মানেও সে, কিন্তু যখন এটা মহিলা হবে তখন এটা সি। তারপর কি হচ্ছে, দে। দে মানে কি তারা, দে মানে কি তারা। ঠিক আছে, আর কি উই। উই মানে কি, আমি মানেগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন না হয়। আমরা, আমরা। ঠিক আছে, ইউ মানে তোমরা, ইউ মানে কি তোমরা, তাই না? আশা করি এগুলো তোমরা জানো, তাদের আর যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। উই হলো। এবার ব্যাপারটা হচ্ছে কি, এদের সবার আবার কি আছে, পজিটিভ প্রোনাউন আছে। আমি তো বোঝালাম, আমি মানে হচ্ছে আই, কিন্তু যদি বলি আমার, তখন আমি কি বোঝাবো? তাহলে আমার মানে আমি, আই এর পজিটিভ হচ্ছে কি মাই। তাহলে আমার থেকে মানে আই থেকে আসছে কি মাই, যখন আমি আমার জিনিস বোঝাবো তখন আই, এই মাই হয়ে যাবে। আচ্ছা ইউ। ইউ যখন কি হবে, যখন ইউর পজিটিভ মানে ইউর কোন একটা জিনিস হবে, মানে তোমার যখন বোঝাবো, সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় ইয়োর। সেটা কি হয়ে যায়, ওয়াই ও ইউ আর, ইয়োর। আচ্ছা হি এর কোনো জিনিস হলে কি হয়ে যায়, হিজ। হি এর কোনো জিনিস হলে হিজ হয়ে যায়। আচ্ছা সি এর কোনো জিনিস হলে কি হয়ে যায়, হার হয়ে যায়। দে এর কোনো জিনিস হলে কি হয়ে যায়, তার, দেয়ার হয়ে যায়, দে। ঠিক আছে, আর কি হয়ে যায়, উই। উই হচ্ছে কি আওয়ার হয়ে যায়। এবার এগুলো কেন লিখলাম, যাতে তোমরা তো সবসময় আর প্রোনাউন এরকম কি হি সি ইউজ করো না। ধরো বলছো যে এটা তার পেন, তখন কি বলবে তুমি, তার, তাহলে সে থেকে তার হয়ে গেল, তাই না? তাহলে ইট ইজ হিজ পেন, এইভাবে বলতে হয়। সেই কারণে তোমাদের পজিটিভ গুলো যখন কোনো কারো জিনিস বোঝানো হবে তার সম্বন্ধে, তখন এইগুলো আয়ের বদলে মাই ইউজ করবে। ধরে রাখো বলছে এটা আমার পেন, ইট ইজ আই পেন, না ইট ইজ আমার, আমার ইংরেজি হয়ে গেল মাই। ঠিক আছে, এগুলো একটা প্রোনাউনের পজিটিভ ভার্সন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে, এবার রিফ্লেক্স, এদের আবার রিফ্লেক্সিভ ভার্ব রয়েছে। রিফ্লেক্সিভ ভার্ব মানে কি, ধরে রাখো হচ্ছে আইটা যদি লাস্টে বসে, ঠিক আছে, আই যদি লাস্টে বলে বসে, যেমন হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা দেখেছি, আই থাকলে কি হয়ে যায়, মি হয়ে যায়, ইট ইজ ডান বাই মি। ধরো সে আমাকে ডাকছে, সে আমাকে ডাকছে, তাহলে আমাকে এটা লাস্ট হয়ে যাচ্ছে। যদি আমাকে সাবজেক্ট হিসেবে না ইউজ হয়, অবজেক্ট হিসেবে ইউজ হয়, তখন কি হয়, সেটাকে বলে রিফ্লেক্সিভ ভার্সন। তাহলে আই এর বা মায়ের রিফ্লেক্সিভ ভার্সন কে মি। ঠিক আছে, ইউ রিফ্লেক্সিভ ভার্সন যদি ইউ নিজেই থাকে, হিজ এর রিফ্লেক্সিভ ভার্সন হচ্ছে হিম হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে হারের কি, হারের হার্স হয়, হার্স। যদি হার্স ইউজ করে না, হাড়ি ইউজ করে সবাই, আমি কিন্তু বলে দিলাম এটা। আর দেম, দেটা কি হয়ে যায়, দেম হয়ে যায়। আর উইটা আস হয়ে যায়। এবার এগুলো কেন লিখলাম বুঝতে হয়তো অনেকজন পারছো না। দেখো এগুলো আমি লিখলাম যে প্রথম কথা হচ্ছে নাউন আর প্রোনাউন কে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। প্রোনাউন কোনগুলো, প্রপার প্রোনাউনের কথা বলছি, এই কটা, এই কটা হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট কাকে বলে, যে কাজ করতে পারে, কর্তা, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু এই যে প্রোনাউনকে কিন্তু আমি অবজেক্ট হিসেবে আবার ব্যবহার করতে পারবো না। প্রোনাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। যখনই প্রোনাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে যাব, এইখান থেকে যে প্রোনাউনটাকে আমি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে যাব, সেই প্রোনাউনটার রিফ্লেক্সিভ ভার্সন মানে এইগুলো। ধরো তুমি বলতে চাইছো যে তুমি হিটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে, যে আমার তার সাথে দেখা হয়েছে, তার সাথে, তাই তো? তাহলে তারটা হয়ে গেল অবজেক্ট। তাহলে তার এখানে কি আছে, হি, ধরে রাখো পুরুষ, তাহলে সেক্ষেত্রে হি, হি ইউজ করবো না। আই মিট হি, না, আই মিট এর রিফ্লেক্সিভ ভার্সন হিম, তাহলে আই মিট হিম। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, বা আই মিট উইথ হিম, এইভাবে আমাদেরকে করতে হবে। এই কারণে তোমাদেরকে আমি রিফ্লেক্সিভ ভার্সন আর পজিটিভ ভার্সন দুটোই বলে দিলাম। তাহলে আমার হয়ে গেল প্রোনাউনের ঝামেলাও মিটে গেল। ডিটেলে আমি একটু করাচ্ছি, এরপরও অনেকটা যদি আরো ডিটেলস লাগে, কিন্তু আমি যতটা পারছি তোমাদেরকে ক্যাপচার করে দেওয়ার চেষ্টা করছি, যে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। এরপর যেটা আসছি সেটা হচ্ছে ভার্বে। ভার্ব কাকে বলে, ভার্ব হচ্ছে সেই সকল ওয়ার্ডগুলো, সেই সকল ওয়ার্ডগুলো যেগুলো নিজে নিজে কাজ করা বোঝাতে পারে।
ঠিক আছে, যেমন হচ্ছে আমি ভাত খাই, এখানে ভার্ব কোনটা? খাই, খাওয়াটা কাজ করা বোঝাচ্ছে। যে ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে বসে কোনো একটা কাজকে ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে ভার্ব। যেমন হচ্ছে সে ভালো নাচ করে, কি নাচ করেটা ভার্ব। এবার দেখো, হ্যাঁ আমরা ডান্স মানে অনেকজন জানি ডান্স মানে হচ্ছে নাচ, কিন্তু না, ডান্স মানে হচ্ছে নাচ করা। আমরা সবসময় সেপারেট করে দিচ্ছি, করাকে সেপারেট করেছি, নাচটাকে সেপারেট করেছি। না, ইংরেজিতে এরকম হয় না, এখানেই ভুল করি আমরা। অনেকে বলি আই ডু ড্যান্স, আমি করি নাচ, ডু ওখানে করি সেন্সে সবসময় করিটাকে আনি, ডু মানে হচ্ছে করা, সেই ক্ষেত্রে আমরা ডুটাকে বারবার আনি। না, ডু আনলে হবে না। ড্যান্স মানেই নাচ করা, ড্যান্স মানে শুধু নাচ না, ঠিক আছে? তোমাকে সেই কারণে আবার করাটাকে এক্সট্রা করে মানে ঢুকে আবার আনতে হবে না, এরকম না। আই ড্যান্স মানে আমি নাচ করি, ঠিক আছে? তো তেমনই ব্যাপার। তাহলে এগুলোকে বলা হয় ভার্ব। ভার্ব মানে হচ্ছে যে কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে? যেমন রিড মানে পড়া নাকি শুধু পড়া। সে পড়ছে বা পড়া করছে, হি ইজ রিডিং, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে ভার্ব। এবার ভার্বেরও দুখানা ভার্সন আছে, একটা হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্ব, ঠিক আছে? আমি একবারে শেখানোর চেষ্টা করছি, অনেকজন এবার হয়তো অনেক কিছু ডেসক্রিপশনে বলতে পারে যে স্যার এটা বি ভার্ব, এটাকে অক্সিলারি, এটাকে হেল্পিং ভার্ব, এটাকে হ্যাভ ভার্ব বলে। দেখো ভার্ব অনেক রকম রয়েছে, বাট আমি প্রত্যেকটা দুটো ক্যাটাগরিতে এখানে ভার্ব করছি, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য, এত কিছু জটিলতা মাথায় আনলে হবে না। সব সময় যে জটিলতা দিয়ে ইংরেজি শিখবে এরকম কোনো ব্যাপার নয়। যেটা তোমাদের এসেন্সিয়াল, যেটা দরকার সেইটুকুনি শেখো, তাতে জটিলতা কম হবে, পরে সেগুলোর উপর কাজ করো। অবশ্যই বলছি না যে জেনো না, জানো, ভালো জিনিস। তাহলে প্রথম কথা হচ্ছে একটা ভাগ করলাম আমি হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্ব গুলো কি? হেল্পিং ভার্ব হচ্ছে, দেখো ইংরেজি সেন্টেন্স কখনো ভার্ব ছাড়া তৈরি হতে পারে না, ঠিক আছে? এবার হ্যাঁ, আর যেখানে হেল্পিং ভার্বটা আমি তোমাদেরকে পরে বলছি তাহলে। আর আরেকটা হচ্ছে মেইন ভার্ব। এবার মেইন ভার্বটা কি? দেখো মেইন ভার্ব হচ্ছে সেই সকল ভার্বগুলো, মেইন ভার্ব হচ্ছে সেই সকল ভার্বগুলো বা সেই সকল ক্রিয়াগুলো যেগুলো নিজে নিজে কাজ করে। যেমন হচ্ছে আমি ঘুমাচ্ছি, তাহলে ঘুমানো একটা কাজ, নিজে নিজে কাজ করা, কোনো একটা সক্ষম কাজ করা বোঝাচ্ছে, কোন একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, সেগুলোকে বলা হয় মেইন ভার্ব। সে পড়া করে, পড়া করাটা একটা কাজ। সে নাচ করে, সে খেলা করে। যখন এই যে কোন একটা অ্যাক্টিভিটিকে বোঝায় যে কাজ, যে ওয়ার্ডগুলো বা যে ভার্বগুলো, সেগুলো হয়ে গেল আমার কাছে মেইন ভার্ব। যেমন হচ্ছে ডু মানে কি করা, কোন একটা কাজ করা, বা প্লে মানে খেলা করা, ঠিক আছে? আই প্লে রাইট, আই প্লে ক্রিকেট, তাহলে আমি ক্রিকেট খেলি, তাহলে এখানে খেলা করাটা, প্লেটা হয়ে গেল মেইন ভার্ব। তাহলে এই সমস্ত যে কোনো কাজ করা বোঝায়, কোন একটা কাজ করাকে ইন্ডিকেট করে, সেটাই হয়ে গেল আমার কাছে ভার্ব। আর হেল্পিং ভার্ব কি? দেখো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সে কিন্তু ভার্ব থাকে না। বাংলাতে আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমি ভালো ছেলে, এখানের মধ্যে কোনো ভার্ব খুঁজে পাচ্ছ? আমি ভালো ছেলে না। কিন্তু ইংরেজি কি বলে যে ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন হতে পারে না। তাহলে সেক্ষেত্রে যখন আর কি, যে যখন মেন ভার্ব এখানে থাকে না, ইমপ্লয়েড থাকে, উহ্য থাকে, সেই সময় ভার্ব হিসেবে কাজ, আমরা কিছু সাহায্য, মানে কোনো ভার্বের সাহায্য নিই, সেই ভার্বগুলোকে বলা হয় কি? হেল্পিং ভার্ব। অথবা এর মধ্যে ইনক্লুডিং রয়েছে বি ভার্ব, যেমন হচ্ছে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, এগুলো স্পেশালি কি বলে, এই ব্রাঞ্চটাকে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, আর এটা হচ্ছে বি। দেখো এই যে ব্রাঞ্চটাকে স্পেশালি কি বলা হয়? বি ভার্ব বলা হয়। এই স্পেশাল ব্রাঞ্চটাকে কি বলা হয়? বি ভার্ব বলা হয়। এবার বি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, এটা হচ্ছে পাস্ট টেন্সের বি ভার্ব, ঠিক আছে? আর এটা হচ্ছে ফিউচার টেন্স বা মডেলস এর সাথে এগুলো বসে, ফিউচার অথবা মডেলস এর সাথে বসে, ঠিক আছে? এগুলো আর কি করে, এগুলো হেল্প করে একটা সেন্টেন্স গঠন হতে, যখন কি থাকে না, মেন ভার্ব থাকে না। আই অ্যাম এ বয়, দেখো এখানের মধ্যে আমি ছেলে, আমি একটি ছেলে, এখানের মধ্যে ভার্ব নেই, কিন্তু ইংরেজিতে করলে কি হয়ে যাবে? আই অ্যাম আ বয়, আই এ বয় হয় না, আই অ্যামটাকে আনতে হবে, মানে একটা ভার্বকে আনতে হবে। এটা হচ্ছে বি ভার্ব, হেল্পিং ভার্ব। তাছাড়াও কি রয়েছে? হ্যাভ ভার্ব এখানে রয়েছে, হ্যাভ ভার্বের ব্রাঞ্চ রয়েছে, হ্যাভ, হ্যাজ, ঠিক আছে? হ্যাড, এগুলো রয়েছে। ওকে, এগুলো যদিও মেন ভার্ব হিসেবেও কাজ করে। আবার কি, যদি আমরা পারফেক্ট টেন্স দেখি, পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর একটা ভূমিকা রয়েছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা অনেকজন বলবে যে স্যার এটা তো আবার আছে সেন্স করে, তাহলে তো এটা মেন ভার্ব। হ্যাঁ, এটা মেন ভার্ব প্লাস এটা হেল্পিং ভার্ব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওকে, সো এটা হচ্ছে, দিস ইজ অল অ্যাবাউট ভার্ব। এবার হ্যাঁ, ভার্বেরও আবার সিঙ্গুলার প্লুরাল কিন্তু হয়, সিঙ্গুলার প্লুরাল কিন্তু ভার্বেরও হয়, ঠিক আছে? যেমন হচ্ছে ধরে রাখো আমি বলছি প্লে। এবার প্লে কি? প্লে হচ্ছে প্লুরাল না সিঙ্গুলার স্যার? তাহলে হ্যাঁ, প্লেটা হচ্ছে প্লুরাল। এবার বলে স্যার তাহলে তো এস নেই, আমরা তো শিখলাম যে নাউনের শেষে এস বসালে সেটা প্লুরাল হয়ে যায়। ঠিক ওর উল্টো নিয়ম ভার্বের ক্ষেত্রে। ভার্বের ক্ষেত্রে যদি আমি এস লাগিয়ে দিই তাহলে এটা সিঙ্গুলার হয়ে গেল, ঠিক আছে? আর যদি মুছে দিই তাহলে প্লুরাল। এটা পুরোপুরি উল্টো নিয়ম কিন্তু, ঠিক আছে, নাউনের সাথে। তাহলে সেই ক্ষেত্রে
কি করতে, সেক্ষেত্রে আমি তোমাদের আরেকটা যখন ট্রান্সলেশনে আসবো তখন বোঝাবো যে কখন প্লেস হয় কখন প্লে হয়, ভালো করে বোঝাবো। যাই এইটুকুনি জেনে রাখো ভার্ব কি, প্রোনাউন কি, নাউন কি। এরপর যেটা আসি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভে বলি একটু, অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখো আর একটা নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এবার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ আর কিছুই নয়, অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সকল ওয়ার্ডগুলো যেগুলো কোন সেন্টেন্সে উপস্থিত কর্তা সম্বন্ধে কিছু বলে বা তার দোষগুণ সম্বন্ধে কিছু বলে। যেমন হচ্ছে রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড, এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে রাম, তাই না? রামের সম্বন্ধে বলছি, তাহলে রামের সম্বন্ধে এখানে কোনো একটা ওয়ার্ড কিছু একটা কথা বলছে। কে বলছে? রাম ভালো, রাম কেমন। অথবা এইভাবে বুঝতে পারো, সাবজেক্টকে প্রশ্ন করবে কেমন বা কি দিয়ে, যে উত্তরটা পাবে সেটাই হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। তাহলে রাম, রাম কেমন? রাম ভালো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। ধরে রাখো আমি, তাহলে কি তার মানে হচ্ছে নাউন সম্বন্ধে বা প্রোনাউন সম্বন্ধে যে দোষ, তার দোষগুণ সম্বন্ধে যেই বলে, যে ওয়ার্ডটাই ডেসক্রাইব করে তাকে, সেটাই হয়ে গেল কি আমার অ্যাডজেক্টিভ। ধরে রাখো আমি বলছি আই নিড কোল্ড ওয়াটার, তাহলে এখানের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? আই নিড কোল্ড ওয়াটার। অ্যাডজেক্টিভ হচ্ছে দেখো কোল্ডটা। এবার অনেকজন বুঝতে পারছো না স্যার, এখানে তো স্যার বললেন যে সাবজেক্ট সম্বন্ধে বলবে। দেখো সাবজেক্ট সম্বন্ধে বলবে সবসময় এরকম না, সেখানে উপস্থিত নাউন সম্বন্ধেও বলতে পারে। যেমন হচ্ছে এখানে নাউন কটা আছে? দেখো নাউন একটাই আছে, ওয়াটার। ওয়াটারটা কেমন? কোল্ড, তাহলে এই কারণে কোল্ডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আবার হতে পারে এরকম হতে পারে হি ইজ গুড, হি ইজ গুড, হি ইজ গুড, তাহলে সে হয় ভালো, সে কেমন? ভালো। তাহলে যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝায় তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। বোঝা গেল? সো কিপ ইট অন ইওর মাইন্ড। এরপর নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে অ্যাডভার্বে আসছি। অ্যাডভার্ব, এবার অ্যাডভার্ব কাকে বলে? দেখো নামটা শুনেই বুঝতে পারবে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব তার মানে কি? অ্যাডজেক্টিভ কি দেখলাম? অ্যাডজেক্টিভ দোষগুণ বলে কার সম্বন্ধে? নাউন বা প্রোনাউনের সম্বন্ধে দোষগুণ বলে বা সাবজেক্টের সম্বন্ধে দোষগুণ বলে। কিন্তু অ্যাডভার্ব কি বলে? ভার্ব সম্বন্ধে কিছু বলে। বুঝতে পারলেন না? চলো এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমি বলছি রাম জোরে গাড়ি চালায়, তাহলে এখানে একটা ওয়ার্ড আছে দেখো জোরে। জোরেটা কার সম্বন্ধে বলছে? রাম সম্বন্ধে কিছু বলছে না, কেমন গাড়ি চালায় সেটা সম্বন্ধে বলছে। মানে গাড়ি চালানোর একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তাই না? তাহলে এই যে গাড়ি চালায়, এই যে ভার্বটা কেমন হয় সেটা সম্বন্ধে বলছে জোরে। আর কি কেমন গাড়ি চালায়? জোরে গাড়ি চালায়। তাহলে যে ওয়ার্ড গুলো কোন সেন্টেন্সের ভার্বকে ডেসক্রাইব করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। ধরুন, আর অ্যাডভার্ব চেনার সবথেকে সহজ নিয়ম হচ্ছে এদের শেষে বেশিরভাগ ক্ষেত্রে লি থাকে, এল ওয়াই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, কিন্তু সব সময় থাকে না। যেমন হচ্ছে আমি বলছি হি ড্রাইভস, ড্রাইভস ফাস্ট, সে জোরে, সে ড্রাইভ করে খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি, খুব জোরে ড্রাইভ করে, ঠিক আছে? তাহলে এখানে দেখো সে কেমন ড্রাইভ করে, এখানে ভার্ব কোনটা? ড্রাইভটা। তাহলে কেমন ড্রাইভ করে? ফাস্ট, ঠিক আছে? এ কিন্তু বলছে না হি ইজ ফাস্ট, ঠিক আছে? সে বলছে না যে এ ফাস্ট, না, বলছে এ ড্রাইভ করে, মানে এই যে কাজটা করে সেটা খুব ফাস্ট। তাহলে এ কর্মটাকে বলছে, যে কর্ম সম্বন্ধে কর্ম সম্বন্ধে বর্ণনা দেয় তাকে বলা হয় অ্যাডভার্ব। তাছাড়াও ধরো লিখছি রাম catches very well, বা catches well, তো এখানে যদি আমরা দেখি catches well, সেক্ষেত্রে কি দেখতে পাবো? রাম catches well, রাম কেমন ভাবে লুপেছে? সেটা হচ্ছে ভালোভাবে। সো এটাকে বলা হচ্ছে, সো এই ক্ষেত্রে কি হচ্ছে? এটা হয়ে গেল আমার অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হচ্ছে যেটা যখন আমরা কোনো একটা জিনিসকে, কোনো একটা কাজকে বর্ণনা করি যে ওয়ার্ডের মাধ্যমে, সেটাকে বলা হয় অ্যাডভার্ব। ওকে, চলো এরপর দেখে নিয়ে যাক। অ্যাডভার্ব তো আমরা দেখলাম অলরেডি। এরপর দেখে নিয়ে যাক প্রিপোজিশনটা কি। দেখো প্রিপোজিশনে যদি একটা মানে প্রিপোজিশন জাস্ট আমি এখানে বুঝিয়ে দেবো, বাট প্রিপোজিশনের সম্বন্ধে এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রিপোজিশন সম্বন্ধে তোমাদের যদি মনে হয় যে আর একটু ডিটেলে দেখবো, আমার ভিডিও করা রয়েছে, চ্যানেলে ভিজিট করো এবং ওখান থেকে দেখে নিতে পারো প্রিপোজিশনের উপর ভিডিওটা। ওকে, চলো প্রিপোজিশন তাহলে কি এরপর জেনে নিই। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন হচ্ছে, নামটা দেখো, প্রিপোজিশন অর্থাৎ কি? দেখো একটা কথা বলছি তোমাদেরকে বাংলায়, পেনটা টেবিলে আছে, তুমি কি এবার বুঝতে পারছো টেবিলের কোন লোকেশনে আছে? আমি কি বললাম একবার? না, তুমি বুঝতে পারবে না। টেবিলের তলায় থাকতে পারে, উপরেও থাকতে পারে, পাশেও থাকতে পারে, ঠিক আছে? আমি জাস্ট বললাম টেবিলে আছে, কোনখানে আছে বলিনি। তাহলে আমি পজিশন তো বললাম, এক্সাক্ট প্লেসটা বললাম কোথায় আছে, কিন্তু তার পুরোপুরি ডিটেল তোমাকে আমি দিলাম না, ঠিক আছে? তাহলে প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন এই জায়গায় আমাদেরকে হেল্প করে ঠিক কোনখানে অ্যাকচুয়াল অবস্থানটা বুঝতে। আমি যদি এখনই বলি পেনটি টেবিলের উপরে আছে, তাহলে এখানে কি ইউজ করলাম উপরে। এই উপরে ওয়ার্ডের মাধ্যমে তোমাকে বুঝিলাম এক্সাক্ট কোথায় আছে। তাহলে প্রিপোজিশনের কাজই হচ্ছে এটা। এবার হ্যাঁ, বাংলাতে প্রিপোজিশন
ঠিক যে অবস্থানটা, যেমন হচ্ছে কোথায় আছে পেনটি, টেবিলে, টেবিলটা হচ্ছে অবস্থান, এই অবস্থানের পূর্বে মানে পরে বসলো, টেবিলের উপরে বসলো, মানে উপরটা লাস্টে এলো টেবিলের পরে। কিন্তু ইংলিশে প্রিপজিশন, ইংলিশে যে পজিশনটা হয়, ধরে রাখো বলছি দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, তাহলে টেবিলটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্থান, মানে টেবিলে আছে, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন। এই পজিশনের সামনে প্রিপজিশন কোথায় বলে, প্রি মানে কি আগে, তার মানে কি পজিশনের আগে বসে, ইংরেজিতে প্রিপজিশন সেটা পজিশনের ঠিক আগে বসে। যেমন হচ্ছে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, তাহলে টেবিলের আগে বসে থাকো অন দ্য টেবিল। আই অ্যাম রানিং বিসাইড দ্য রিভার, ঠিক আছে, এরকম রানিং বিসাইড দ্য রিভার, কোথায় হাঁটছি, নদী বরাবর হাঁটছি বা নদীর পাশ দিয়ে হাঁটছি, নদীটা হচ্ছে পজিশন, ঠিক তার আগে প্রিপজিশনটা বসে বুঝিয়ে দিল এক্সাক্ট কিভাবে হাঁটছি, বাই দ্য রিভার অথবা বিসাইড দ্য রিভার, মানে পাশে হাঁটছি। তাহলে ঠিক পজিশনের আগে ইংরেজিতে কিন্তু প্রিপজিশন গুলো বসে। প্রিপজিশন অনেক রকম আছে, যেমন হচ্ছে ইন, ইন, অন, ঠিক আছে, টু, ওকে, তারপর তাছাড়া রয়েছে অনেক কিছু রয়েছে, ও, অ্যাবভ, গাদা গাদা, ঠিক আছে, অ্যামং, বিটুইন, এই সব কটা রয়েছে। তোমাদের বললাম প্রিপজিশন সম্বন্ধে একটা ডিটেলস ক্লাস যদি তোমাদের মোটামুটি লাগে, তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটা ভিজিট করো, প্রিপজিশনের উপর ক্লাস করানো আছে, দেখে নিও একবার, ঠিক আছে। তারপরে যদি আরো ডিটেলস লাগে ওই ভিডিওতে কমেন্ট করো, আমি আরো ডিটেইলে ভিডিও আনবো প্রিপজিশনের উপর। তো প্রিপজিশন আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। প্রিপজিশন আর কিছু না, প্রিপজিশন হচ্ছে এই যে আমরা যে ওয়ার্ডগুলোর মাধ্যমে কোনো একটা এক্সাক্ট লোকেশনকে বোঝাতে পারি, সেগুলো হচ্ছে প্রিপজিশন। সো দ্যাট ইজ দ্য থিং। এরপর নেক্সট আমরা যেটা শিখবো প্রিপজিশনের পরে, সেটা হচ্ছে কি কনজাংশন। কনজাংশন, কনজাংশন কি? আচ্ছা, জাংশন মানে কি বলতো? জাংশন দেখবে, জাংশনের কাছে, জাংশনের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের লাইনকে, যেমন বর্ধমান জাংশন, বিভিন্ন ধরনের লাইনকে একসাথে জোড়া, ঠিক তেমনই কনজাংশনের কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলো কি করে, দুটো সেন্টেন্সকে জোড়ার জন্য এটা কাফি, দুটো সেন্টেন্সকে বা কোনো বিভিন্ন ধরনের ক্লজকে একসাথে জোড়ে, সেটা হচ্ছে কনজাংশন। কি কি কনজাংশন হতে পারে, যেমন হচ্ছে অ্যান্ড, বাট, ঠিক আছে, উইথ, আরো অনেক কিছু কনজাংশন রয়েছে। কনজাংশন হচ্ছে কি, যেগুলো দুটো বাক্য বা একের বেশি বাক্যকে একসাথে জোড়ে, নিদার হতে পারে, ওকে, সো অনেক রকম রয়েছে, টুগেদার, বিভিন্ন ধরনের কনজাংশন রয়েছে, কনজাংশন দ্যাট, ঠিক আছে। এবার কি হচ্ছে লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি, দেখো আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে কি, এই যে ভাগগুলো যেটা করালাম সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওল্ড রুলস। নিউ রুলসে কিন্তু আর্টিকেলস কে অ্যাড করে দেওয়া হয়েছে। আর্টিকেলস যেটা এ এন্ড দি, এটাকে কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, বাট এই যে এ এন্ড দি অ্যাকচুয়ালি ওল্ড রুলসে কিন্তু এরা ছিল অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এরা নাউনের দোষ গুণ। অ্যাকচুয়ালি এ এন্ড দি কি করতো, এ এন্ড কখন বসতো, একজন, তার মানে কি নাউনের সংখ্যা বোঝাতে এরা ব্যবহার হতো, সেই কারণে তখন কিন্তু এরা অ্যাডজেক্টিভ ছিল। কিন্তু মডার্ন ইংলিশে এরা পার্টস অফ স্পিচে আরেক রকম ভাগ হিসেবে অ্যাড হয়েছে, যদি আমি সেইভাবে করাচ্ছি না, ওল্ড নিয়মেই করাচ্ছি। তার ইন্টারজেকশন কি, ঠিক আছে, ইন্টারজেকশন কি হচ্ছে, ইন্টারজেকশন হচ্ছে যে সব ওয়ার্ড গুলো আর কি আমাদের মনের আবেগ বোঝে। ধরে কথা আমাকে ঠাস করে একটা চর মারলাম, তোমার মুখ দিয়ে কি বেরোবে, আ, তাহলে এই যে কথাগুলো, যে কথাগুলো আমাদের মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে বেরোয় হঠাৎ হঠাৎ, সেগুলোকে বলা হয় কি ইন্টারজেকশন, ঠিক আছে। যেমন হচ্ছে ইয়াম্মি বলি, আ, ওকে, বিভিন্ন ধরনের সাউন্ড, ঠিক আছে।